নারী কণ্ঠের আর্তনাদের সাথে লোকটার কোলে থাকা শিশুটিও চিৎকার করে ওঠে। এতে অবশ্য লোকটার পাশবিক আচরণের মধ্যে কোনো পার্থক্য দেখা গেল না, বরং লোকটা নিজের সর্বশক্তি দিয়ে ইট পাথরের টুকরো ছুঁড়ে ফেলার মতো শিশুটিকেও আছড়ে ছুঁড়ে ফেলে দিল। আর সেই আঘাতের প্রেক্ষিতে একদল রক্ত দেওয়ালে ছিটকে এক পৈশাচিক নৃশংসতার চিহ্ন এঁকে দিল দেওয়াল জুড়ে। ঘটনাটা এত দ্রুত আর আকস্মিক ঘটে গেল যে নারীটি আঁতকে ওঠার সঙ্গে সঙ্গে মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত শিশুটির নিথর দেহের দিকে তাকিয়ে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গিয়ে একদলা অন্ধকার নেমে এলো ঘরটার মধ্যে। এতক্ষণ যে লোকটার মুখে পাশবিক হাসি খেলে বেড়াচ্ছিল, সেই লোকটা দ্রুত চোখ খুলে বিছানার ওপর উঠে বসল। এতক্ষণ সে যা কিছু দেখেছিল সবটাই স্বপ্ন। লণ্ঠনের আলোয় একবার ঘরের চারপাশে চোখ বুলিয়ে নিয়ে ঘরের দিকে তাকিয়ে দেখল রাত 12টা। লোকটা নিজের মনে বিড়বিড় করে কী সব বলে নিজেই হেসে উঠল। তারপর ফিসফিস করে তাচ্ছিল্য স্বরে বলল, দেমাগ দেখাচ্ছিল বেটি। ওই হাওয়াদের ঘরের মেয়েকে যে বিয়ে করে আমার ঘরে তুলে এনেছিলাম সেটাই ওর সৌভাগ্য। হ্যাঁ, কিন্তু তার তো আবার সম্মান চাই। মেয়ে মানুষের আবার কিসের এত সম্মান কে জানে। তবে মা বেটিতে মরে গিয়েও দেখছি কিছুতেই শান্তি দেবে না। ঘুমের মধ্যে এসে বারবার জ্বালিয়ে মারছে। নিজের কথার মাঝে হঠাৎ জানলার বাইরে চুরির শব্দে চমকে উঠল লোকটা। এত রাতে ঘরের বাইরে কে দাঁড়িয়ে আছে ভাবতে ভাবতেই কানে এলো নারী কণ্ঠের মৃদু হাসি। মনের সমস্ত কৌতূহল দমন করতে লোকটা ধীর পায়ে এগিয়ে গেল জানলার সামনে। আর সঙ্গে সঙ্গে একটা নারী মূর্তি জানলা থেকে দ্রুত সরে গিয়ে সামনে আম গাছের কাছে লাস্যময়ী ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। পূর্ণিমার জ্যোৎস্নায় লোকটার মনে হল স্বর্গের কোনো অপ্সরী নিজের মাধুর্য পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। লোকটা আর নিজেকে স্থির রাখতে পারল না। দরজা খুলে এগিয়ে গেল সেই নারী মূর্তির কাছে। নারী পিপাসু লোকটি এই মায়াবী নারীর লাস্যময়ী ছলনায় এতটাই বিভোর হয়ে ডুবে গিয়েছিল যে নিজের সামান্য বোধবুদ্ধি জলাঞ্জলি দিয়েছিল। নইলে মাঝরাতে কোনো স্বাভাবিক নারী যে এই রাত বিরেতে একলা ঘুরে বেড়াবে না, এই সামান্য বোধটুকু তার মাথায় আসেনি। নারীটি অবশ্য তখনও স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে গাছের নিচে। তার মুখটা অবশ্য ঘোমটার আড়ালে লুকোনো। লোকটা নারীর মুখোমুখি দাঁড়িয়ে কৌতুক মিশ্রিত স্বরে বলল, কি ব্যাপার, স্বামী ঘরে ঠাঁই দেয়নি বুঝি? কষ্ট পেও না, আমি আছি তো, একদম চিন্তা করো না। যা লাগবে সব দেবো, যা চাই সব। শুধু কথাটা শেষ না করে খ্যাক খ্যাক করে হেসে উঠল লোকটা। নারীটা তখনও মূর্তির মতো দাঁড়িয়ে রইল। লোকটা হাসি থামিয়ে একটু এগিয়ে গিয়ে নারীটির হাত ধরতে গেল, কিন্তু মুহূর্তের মধ্যে নারীটি হাওয়ার মতো যেন বাতাসে ভেসে সামনের দিকে এগিয়ে গেল। লোকটা চমকে উঠলেও নারীর বিমোহিত আচরণে এসব ছোট ছোট বিষয়ে বিশেষ আগ্রহ না দেখিয়ে এগিয়ে গেল নারীটির দিকে। কিন্তু শত চেষ্টা করেও নারীটিকে স্পর্শ করতে পারল না। লোকটার কিছু মুহূর্তের জন্য মনে হলো নারীটি যেন পায়ে হেঁটে নয়, বরং বাতাসে ভেসে এগিয়ে যাচ্ছে। কিছুতেই নারীটিকে নিজের বাগে আনতে না পেরে প্রচণ্ড আক্রোশে ফুঁসে উঠল লোকটা। তারপর কি মনে হতে চারপাশটায় তাকিয়ে দেখল পুকুর পাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছে ও আর নারীটি। ওর থেকে কিছুটা দূরে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। তারপর কি মনে হতে চারপাশটা তাকিয়ে দেখল পুকুর পাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছে ও, আর নারীটি ওর থেকে কিছুটা দূরে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। নারীটি এবার মৃদু স্বরে বলল, আমায় সুখ দেবে তুমি? সেই ক্ষমতা আছে তোমার?
যদি আমায় দেখো তখন দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে তো? ভয় পাবে না তো? মুখ সামলে কথা বল। মেয়ে মানুষ ওই ভয় দেখাচ্ছিস আমায়? তোকে ভয় পাই নাকি? তোমরা তো 10টা। কথা শেষ করতে পারে না লোকটা। কথা শেষ করতে পারে না লোকটা। তার আগেই একটা লম্বা হাত এসে সজোরে টুঁটি টিপে ধরেছে। সেই সাথে মুখের ঘোমটা সরে গিয়ে অনাবৃত হয়ে গেছে নারীর মুখমণ্ডল। লোকটা প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে উঠল। সেই সাথে নারীটির মুখের দিকে তাকাতেই একরাশ ভয় আর বিস্ময়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল তার চোখে মুখে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালালো কিছুক্ষণ, কিন্তু সেই ভয়, বিস্ময়, ছটফটানি কোনোটাই বেশিক্ষণ স্থায়ী হলো না। ধীরে ধীরে নারীর স্পন্দন থেমে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল লোকটার দেহ, আর নারী মূর্তিটা মিলিয়ে গেল পুকুরের কালো জলের অন্ধকারে। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা অধিকাংশই গল্প শুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের অনুগ্রহ করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন এই অপশনটি অন করে দেবেন। তাহলে আমাদের সমস্ত নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 টাকার বিনিময়ে। আপনার এই অল্প সাহায্য আমাদের অনেকটা উৎসাহ দেবে আরও ভালো ভালো নতুন নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসার। আগামী 20 তারিখ, আগামী 20শে জুন বৃহস্পতিবার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ প্রথমবারের জন্য আসতে চলেছে লাইভে। আমাদের সাথে জুড়তে পারেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব আমরা। দেখা হচ্ছে আগামী 20 তারিখ সন্ধ্যে 7টায়। আমাদের কমিউনিটি ট্যাবে এই মুহূর্তে চলছে বিভিন্ন মজার ইভেন্ট। আপনারা অবশ্যই কমিউনিটি ট্যাবে চোখ রাখবেন সেই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য, প্রত্যেক সপ্তাহে গল্প রিলিজ করার পরের দিন। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডেতে আপনারা শুনবেন আমাদের এক্সক্লুসিভ সিরিজ ভবানী দাদু সিরিজ থেকে আরও একটি নতুন গল্প, কুমুদিনী। রচনা ইশিকা হাজরা। আজের গল্পের সূত্রধার আমি সায়ন্তন। গল্প পাঠে রয়েছে আর্য। শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ নিবেদন ভবানী দাদুর গল্পশালা সিরিজ থেকে কুমুদিনী। উঠোনের মাঝখানে খাটিয়ার ওপর সাদা কাপড়ে আচ্ছাদিত হয়ে শুয়ে রয়েছে একটা নিষ্প্রাণ মেয়ে। কপালে মোটা করে সিঁদুর পরানো, চোখে তুলসী পাতা দেওয়া। ও সবার রক্ত খাবে, সবার রক্ত, কাউকে ছাড়বে না, কাউকে না। ওকে ওকে এক বুক কষ্ট নিয়ে মরতে হয়েছে। হ্যাঁ, ও সকলকে মারবে, সবাইকে মারবে, অনেক কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, তারপর মারবে। যেমন তুলিকে মেরেছে তেমন আমাকেও মারবে, তোমাদেরকেও মারবে, সবাইকে মারবে, সবাইকে মারবে। কথাগুলো বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল বছর 22-এর ছেলেটি। তার চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, মুখটাও কেমন ফ্যাকাশে। আজ মনে হয় ওরা কেউ আসবে না, বুঝলি? তুইও আর এখানে বসে না থেকে যা, বই খাতা বের করে পড়তে বস যা। তাহলে গল্প বলবে না দাদু? উফ বাবা, গল্প শোনা নিয়ে চিন্তা করছিস কেন তুই? এখন পড়ে নে, সন্ধ্যাবেলায় ছাদে বসে না হয়
অন্ধকারে হ্যারিকেনের আলোয় তোকে একটা গল্প শুনিয়ে দেব, দেখবি এখন এর থেকেও আরো বেশি জমবে সেই গল্পটা। কিন্তু নীলু, নন্টে, ভ্যাবলাই, গুলি, ওদের তো আর সন্ধে পর্যন্ত বসিয়ে রাখতে পারি না। ওদের বাড়িতেও তো চিন্তা করবে, তাই বিকেলেই গল্পের আসর বসাই। আচ্ছা, ওরা এলো না কেন আজ? কিছু কি বলেছে তোকে? কই না তো, কিছু তো বলেনি। বরং কবে রবিবারের বিকেল আসবে, তুমি ওদের সবাইকে গল্প শোনাবে, এই জল্পনা কল্পনা করতে করতেই আমাদের সারা সপ্তাহ চলে যায়। আমার মনে হয় কিছু একটা হয়েছে, জানো তো। আজ তো আর ওদের সাথে দেখা হবে না, কাল স্কুলে গিয়ে জিজ্ঞেস করবো বরং। হ্যাঁ, তাই করিস বরং। কি যে হলো ছেলেগুলোর। বাইরে অনেকজনের চিৎকার শুনে আমি আর দাদু দুজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে উঠে গিয়ে জানলায় মুখ বাড়িয়ে দেখি নীলু, নন্টে, ভ্যাবলাই আর গুলি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওদের নিজেদের গলার সবটুকু জোর দিয়ে আমাকে আর দাদুকে ডেকে চলেছে। ওদের ঘামে ভেজা জবজবে অবস্থা দেখে মনে হলো মাঠের মধ্যে 100 পাক দৌড়ে তারপর আমাদের বাড়িতে এসেছে। ওদের ওরকম চেঁচাতে দেখে দাদু অবাক হয়ে বলল, কিরে, তোরা অমন নিচে দাঁড়িয়ে হট্টগোল করছিস কেন? আয় আয়, উপরে আয়। ঘেমে নে তো একেবারে চান করে গেছিস। আয়, পাখার নিচে একটু জিরোবি, আয়। দাদুর কথা মতো ওরা চারজন বিনা বাক্য ব্যয়ের মুহূর্তের মধ্যেই ঘরে এসে প্রবেশ করল। কদিন হলো গ্রামে বিদ্যুতের আগমন ঘটেছে, তারই ফল বাড়ির এই ঘূর্ণায়মান পাখার ঠান্ডা বাতাস। ওরা চারজন পাখার নিচে বসে চোখ বন্ধ করে ঠান্ডা বাতাস উপভোগ করতে লাগলো। দাদু কিছুক্ষণ ওদের নিরীক্ষণ করে প্রশ্ন করল, কোথায় গেছিলিস তোরা? দাদুর প্রশ্নে ভ্যাবলাই এক রাশ উত্তেজনা নিয়ে বলল, আমরা ভূতের খোঁজে বেরিয়েছিলাম দাদু। ভ্যাবলাইয়ের এমন উত্তরে দাদু অবাক হয়ে বলল, কি, ভূতের খোঁজে গেছিলিস? কোথায় গেছিলিস তেনাদের খোঁজ করতে? আর ভূত বাবাজিদের খবর তোদের দিলই বা কে? কই, এসব নিয়ে তো তোরা আমায় কিছু জানাস। এরকম জানলে তো আমি তোদের সাথেই যেতাম, আমিও দেখতাম শাকচুন্নি কেমন দেখতে হয়। হ্যাঁ, নীলু বিরক্ত গলায় উত্তর দিল, ধুর, নিকুচি করেছে শাকচুন্নি দেখার। কোথাও কিছু শাকচুন্নি নেই, কিচ্ছু নেই, সবাই ঘুন্টুর চালাকি। আসলে ক্লাসে সবার মাঝখানে নিজেকে একটু বেশি সাহসী প্রমাণ করতে চায় বলে বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছে আমাদের। আমি প্রথমেই বলেছিলাম ওর কথা শুনিস না, কিন্তু না, ওরা কেউ আমার কথাই শুনলো না। ওখানে গিয়ে শাকচুন্নির দেখা না পেলেও মশাদের দেখা পেয়েছি বটে। শরীরের সব রক্ত চুষে খেয়েছে একেবারে। শাকচুন্নির থেকেও বড় ভয়ঙ্কর মশাগুলো, উফ। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এখন একটু শান্ত হ দেখি। সবই তো বুঝলাম, কিন্তু তোরা আমায় বললি না কেন? আমার প্রশ্নের উত্তরে গুলি বলল, ভয় বলিনি, তুই জানলেই তো দাদুকে বলে দিতিস, তাই বলিনি। নীলু আরও রেগে গিয়ে বলল, ওকে বলা হয়নি ভালোই হয়েছে, না হলে মশার কামড় খেয়ে আমাদের মতো ও বিনা কারণে ফুলে উঠত। আমাদের কথার মাঝেই মা সকলের জন্য শরবত দিয়ে যেতে কেউ আর কোনো কথা না বাড়িয়ে এক ঢোকে শরবত শেষ করে আমার কাছে মাপ চাইল। ভ্যাবলাই জল জলে চোখে দাদুর দিকে তাকিয়ে বলল, আপনি রাগ করছেন দাদু? দাদু মাথা নাড়িয়ে গম্ভীর গলায় বলল, রাগ করিনি, তবে কষ্ট পেয়েছি। তোদের এত গল্প বলি, কিন্তু তোরা আমাকেই বিশ্বাস করিস না। আচ্ছা বলতো, যদি কিছু একটা হয়ে যেত? হ্যাঁ দাদু, আর হবে না এরকম। আচ্ছা বেশ, তাই যেন হয়। বলছিলাম কি দাদু, শাকচুন্নি তো দেখা হলো না, কিন্তু এরা কেমন দেখতে হয় জানেন আপনি? না মানে এদের নিয়ে কিছু গল্প যদি বলেন। নীলুর কথায় দাদু হেসে বলল, শাকচুন্নি নিয়ে গল্প? হ্যাঁ, তা আছে বই কি। হ্যাঁ, একটা গল্প আছে, শুনবি? আমরা সকলে মাথা নেড়ে সম্মতি জানালাম। দাদু একটু গলা খাঁকারি দিয়ে শুরু করলেন, সুখেন বাবুর সাথে আমার পরিচয় অনেক দিনের। ওনাদের পরিবারের কারুর কিছু অসুখ বিসুখ হলেই উনি আমার কাছে ছুটে আসতেন। এই সূত্রেই বেশ আলাপ পরিচিতি গড়ে উঠেছিল ওনাদের পরিবারের সাথে।
ওনার ছোট মেয়ে রানী জন্ম থেকেই বড় দুর্বল। সময় অসময় প্রায় সময় সে জ্বরে আমাশায় ভুগত। তাকে নানা পথ্য দিয়ে সুস্থ করে তুলেছিলাম, কিন্তু জন্মের রোগ কি আর ওষুধে যায়? তবুও আগের থেকে পরিস্থিতি ভালো হওয়ায় সুখেনবাবু ঠিক করলেন নিজের 15 বছরের মেয়েকে এবার বিয়ে দিতে হবে। সেই নিয়েও আবার পাত্র খোঁজার দায়িত্ব এসে পড়ল আমার ওপর। ডাক্তারি পেশায় থাকায় বিভিন্ন মানুষজনের সাথে আলাপ পরিচিতি ছিল আমার। সেরকমই নগেনবাবুর সাথেও আমার পরিচিতি ছিল ভালো রকমেরই। চেম্বারে রোগী দেখা শেষ করে বাড়ি ফেরার সময় মাঝপথে চায়ের টঙে প্রায়ই দেখা হতো ওনার সাথে। বেশ ভালো মানুষ উনি, তবে প্রচুর কথা বলেন। একবার কথা বলা শুরু করলে কিছুতেই আর থামতে পারেন না। কথায় কথায় উনিও আমাকে ওনার ছেলের জন্য পাত্রী খুঁজে দেওয়ার কথা বলেছিলেন। সেই ভেবেই ওনাদের দুজনের একে অপরের সাথে কথা বলিয়ে দিয়েছিলাম। মাস ঘুরতে না ঘুরতেই ওনাদের ছেলে মেয়ে এক বন্ধনে আবদ্ধ হয়। এরপরই শুরু হয় আসল সমস্যার। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আসল আসল সমস্যা সেটা কিরকম দাদু? সমস্যাই বটে। নগেনবাবুর ছেলে মনীষের সাথে রানীর বিয়ে হওয়ার পরপরই রানীর শরীরটা অসুস্থ হয়ে পড়ে। সেই সাথে নগেনবাবুর বাড়িতে ডাক পড়ে আমার, তবে অতিথি হিসেবে নয়, ডাক্তার হিসেবে। নগেনবাবুর বাড়ি পৌঁছতেই দেখি বিছানার উপরে যেন তেন প্রকারে হাত পা ছড়িয়ে রানী পড়ে রয়েছে। ওর চোখের মুখের অবস্থা একেবারে করুণ। চোখ গাল বসে গেছে, মনে হবে কতদিন যেন ওকে খেতে দেওয়া হয়নি। সেই সাথে ধুম জ্বর। আমি ওকে পরীক্ষা নিরীক্ষা করে কয়েকটা ওষুধ লিখে দিলাম। এখনের মতো তখনও বেশ গরম পড়েছে, কিন্তু সেই গরমেও 2-3টে কম্বল চাপিয়ে দিয়েও রানীর কাঁপুনি থামানো যায় না। এর মধ্যেই মনীষ আমায় ফাঁকা পেয়ে আমার কাছে এসে গোপনে জিজ্ঞেস করল, আচ্ছা, রানীর কি মানসিক কোনো সমস্যা আছে? আমি এই কথার উত্তরে মাথা নাড়িয়ে বললাম, না না, ওর মাথার সমস্যা থাকবে কেন? হ্যাঁ, মাঝে মাঝে জ্বর আমাশায় ভুগতো বটে, তবে আমার ওষুধে সেসব একেবারে ঠিক হয়ে গেছে। কিন্তু আপনার এ কথা বলার কারণ কি জানতে পারি? মনীষ বাবু দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, আসলে গত 2 দিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। রানী পরপর 2 দিন মাঝরাতে ঘুম থেকে উঠে জানলায় হাত ঝুলিয়ে মুখ নিচের দিকে করে কি সব জানি বিড়বিড় করছিল। চুলগুলো সব জানলার বাইরে ঝুলছিল। সত্যি বলতে প্রথম দিন অমন দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা ভয় কেঁপে উঠেছিল। তারপর মাকে ডাকতে উনি ধীরে ধীরে শুইয়ে দেন রানীকে। পরের দিন এসব বলে বলে আমি তো ঘুমিয়েছিলাম। বুঝলাম ওর কিছুই মনে নেই। ওনার কথা শুনে আমি বললাম, এটা তো স্বাভাবিক। আসলে নতুন জায়গা, হয়তো ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেই ওরকম করেছে। কিছুদিন সময় দিন, দেখবেন এটা আর হবে না। আমার কথায় উনি আশ্বস্ত হলেন বলে মনে হলো না। উনি নিজের ভুরুটা আরো কুঞ্চিত করে বললেন, সে না হয় বুঝলাম, কিন্তু সন্ধ্যের দিকে মাঝে মধ্যেই দেখি বাগানে গিয়ে কার সাথে একটা কথা বলছে। প্রথম দিকে ওকে সন্দেহ করেছিলাম বইকি, সেই কারণে নজরে রাখতাম। কিন্তু আমি সন্দেহজনক কাউকেই দেখতে পাইনি, বা বলতে পারেন কাউকেই দেখতে পাইনি। ওকে জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিত না, শুধু কী রকম একটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতো। মা বাবাও বহুবার এই নিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু উত্তরে কিছুই পাওয়া যায়নি। রানীর বাবা মায়ের সাথেও কথা হয়েছে, কিন্তু ওনারাও সেই রকম কিছুই বলতে পারেননি। তাই মাসখানেক ধরে সন্দেহ হচ্ছে আর কি। আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম, বেশ,
ওর শরীর সুস্থ হোক, তারপর না হয় এই নিয়ে ওর সাথে কথা বলা যাবে। আপাতত সময় মতো ওষুধগুলো খাওয়ান, জ্বরটা আগে ঠিক হওয়া প্রয়োজন। এই বলে আমি নগেনবাবুর সাথে ঘর থেকে বেরিয়ে এসে ঘরের লাগোয়া দালানে রাখা চেয়ারে বসলাম। উনি কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে বললেন, বৌমাকে নিয়ে ভয় হচ্ছে। এমনিতেই গ্রামের অবস্থা ভালো নয়, তার উপর মেয়েটা ভয়ঙ্কর জ্বর বাঁধিয়ে বসেছে। আমি অবাক হয়ে বললাম, গ্রামের অবস্থা ভালো নেই মানে? কি হয়েছে? ও, আপনি জানেন না দেখছি। অবশ্য গ্রাম থেকে আপনার বাসস্থান 9-10 কিলোমিটারের দূরত্ব, না জানাটাই স্বাভাবিক। আসলে কদিন ধরে গ্রামে গৃহস্থ বউরা পদ্মপুকুরের জলে ডুব দিয়ে আত্মহত্যা করছে। তাছাড়া ওই পথ চলতি পুরুষ মানুষেরা সন্ধ্যার পর একা একা বাইরে বেরোলেই একটা অবয়ব ওদের বাড়ির রমণীর বেশ ধরে তাদের সম্মোহন করে পদ্মপুকুরের সামনের জঙ্গলে নিয়ে গিয়ে এমন সব দৃশ্য দেখাচ্ছে যাতে করে তাদের কেউই আর সুস্থ মস্তিষ্কে বাড়ি ফিরতে পারছে না। কবে থেকে শুরু হয়েছে সব ঘটনা? আর যাদের মস্তিষ্ক বিকৃতি ঘটছে তাদের কোনো চিকিৎসা হয়নি? আমার কথায় উনি মৃদু হেসে বললেন, আপনি হাসালেন। আপনি তো জোয়ান ডাক্তার, তাই এসব বলছেন। কিন্তু এসব রোগ সারানো ডাক্তারের কর্ম নয়। হয়তো আমার কথা আপনার বিজ্ঞানসম্মত মন মেনে নেবে না, কিন্তু আসলে গ্রামে যা কিছু ঘটছে তার সবটাই ঘটছে অতৃপ্ত আত্মার মুক্তি না পাওয়ার কারণের ফল। হ্যাঁ, ওনার কথায় আমি একটু থমকে গেলাম। জিজ্ঞেস করলাম, কি করে বুঝলেন এটা অতৃপ্ত আত্মাদের কাজ? না মানে, অনেক ক্ষেত্রে নানা চাপে পড়েও মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, এক্ষেত্রেও সেরকমটাও তো হতে পারে। বললাম না, আপনি ডাক্তার মানুষ, আমার কথা কিছুতেই বিশ্বাস করবেন না। কিন্তু আপনি একটা কথা বলুন তো, মস্তিষ্ক বিকার একজনের ঠিক আছে, কিন্তু 4 মাসে পরপর 5 জনের একসাথে হঠাৎ করে মস্তিষ্ক গণ্ডগোল হওয়াটা কি স্বাভাবিক? নাকি গৃহস্থের বউদের অকারণে আত্মহত্যা করাটা স্বাভাবিক? এর মধ্যে কোনোটাই স্বাভাবিক নয়। সে আপনি ঠিকই বলেছেন, কিন্তু হঠাৎ করে এরকম ঘটনা কেন ঘটছে বা কোত্থেকে এর শুরু কিছু জানেন? হ্যাঁ। নগেনদা, ও নগেনদা, বাড়িতে আছেন নাকি? বাড়িতে থাকলে শীঘ্রই একবার বাইরে আসুন। আমাদের আর মনে হয় না বাঁচা হবে। ওই আত্মার হাতেই মরতে হবে বোধ হয়। বাইরে থেকে আসা চিৎকার শুনে আমি আর নগেনবাবু দুজনেই চমকে উঠলাম। উনি আমায় বসতে বলে নিজে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেলেন। মনীশবাবুও সেই চিৎকার শুনে ততক্ষণে নিচে নেমে এসেছেন। আমার দিকে এক পলক তাকিয়ে উনি নিজেও বাইরে বেরিয়ে গেলেন। আমি কিছুক্ষণ মূর্তির মতো একা দাঁড়িয়ে রইলাম। ততক্ষণে সেই আগন্তুক উত্তেজিত হয়ে নগেনবাবুকে কি সব বলে চলেছেন। আমি আর নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে নিঃশব্দে বাইরে বেরিয়ে এসে নগেনবাবুর পাশে গিয়ে দাঁড়ালাম। একটু আগে যেই আগন্তুক ব্যক্তির কথা শুনে নগেনবাবু ছুটে বেরিয়ে এসেছিলেন, তিনি দেখলাম ভীত মুখে কি সব বলে চলেছেন। ওনার সাথে আরো 2জন মাঝবয়সী ভদ্রলোক ভীত মুখে ওনার পেছনে দাঁড়িয়ে রয়েছেন। পদ্মপুকুরে ভোরবেলায় জাল ফেলতে গিয়েই তো ওই ঘোষেদের ছোট বউ তুলিকে খুঁজে পাওয়া গেছে। ঠিক আগের মৃত্যুগুলোর মতোই ওর গলাতেও বড় বড় নখের আঁচড় আর চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে। বাবারে, কি ভয়ঙ্কর দৃশ্য সে! তারপরে ওর বর মানে সাগরকে ওই জঙ্গলে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তাকে যদিও বা চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানো হলো, সেও তো বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে একদম। আমি বলছি
এই গ্রামের কাউকে বাঁচতে দেবে না সে। তুমি গ্রামের মোড়ল মানুষ, তুমি বলো আমাদের মতো এই সাধারণ মানুষগুলোর কি হবে? গ্রামের সব মেয়ে বউরা কি ওই ওই শয়তানের হাতেই মরবে? আর আমরা এমন বদ্ধ পাগল হয়ে সারাটা জীবন কাটিয়ে দেব? এর থেকে কিছুতেই কি নিষ্কৃতি নেই? ওনার কথা শেষ হতেই পাশ থেকে একজন বললেন, দেখুন মোড়ল মশাই, এরকম ভাবে তো আর চলতে পারে না। আমরা ঠিক করেছি কদিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাব। এতক্ষণ চুপ করে থাকলেও লোকটার কথায় মুখ খুললেন নগেন বাবু। উনি চিন্তিত গলায় বললেন, গ্রাম ছেড়ে চলে যাবে মানে? কোথায় যাবে? আর তোমরা চলে গেলে এই গ্রামের কি হবে? যেদিকে দু চোখ চায় সেই দিকে চলে যাব। তাছাড়া গ্রামের কথা ভেবে এখানে থেকে গেলে তো মৃত্যু ছাড়া আর কিছু ভাগ্যে জুটবে না। আপনি বলুন না, আচমকা এতগুলো মানুষের মৃত্যু হয়ে গেল, এখনো হচ্ছে, আর কবে গিয়ে শেষ হবে তারও কোনো ঠিক নেই। আর এই বিপদ থেকে মুক্তির উপায় তো কিছু দেখতে পাচ্ছি না। ওনার কথায় পাশের অন্য দুজনও মাথা নাড়লেন। নগেন বাবু ওনাদের শান্ত করার জন্য বললেন, তোমাদের কথাগুলো একদম ঠিক, কিন্তু বিপদ থেকে পালিয়ে যাওয়া তো সব সমস্যার সমাধান নয়। আমাদের সকলকে একসাথে চেষ্টা করতে হবে এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেই প্রচেষ্টায়। তোমরা চিন্তা করো না, আমি সজল পুরোহিতকে বলেছি গ্রামে বড় করে যজ্ঞের ব্যবস্থা করার জন্য। দেখবে সেই যজ্ঞের পর সব একদম আগের মতোই ঠিক হয়ে যাবে। এবার প্রথম লোকটি কৌতূহলী গলায় বলল, কবে হবে যজ্ঞ? সামনের বৃহস্পতিবার, মানে ধরো আজ থেকে দুদিন পরে। আর গৌতম ভাই, তুমি গ্রামের সকলকে এই খবরটা জানিয়ে দাও। আর যতদিন গ্রামে যজ্ঞ না হচ্ছে ততদিন যেন সকলে একটু সাবধানে থাকে, এটাও জানিয়ে দিও। নগেন বাবুর এই কথায় তিনজনেই খানিক নিশ্চিন্ত হলেন। নগেন বাবু আবার প্রথম লোকটাকে জিজ্ঞেস করলেন, বলছি গৌতম, তুলির দেহটা কি দাহ করা হয়েছে? গৌতম বলে লোকটি মাথা নাড়িয়ে না জানালো। নগেন বাবু বললেন, তাহলে একবার শেষ দেখা দেখে আসি গিয়ে মেয়েটাকে। সাগরকেও একবার দেখে আসতে হবে। তা তোমরা যাবে নাকি? ওনার প্রশ্নে তিনজনেই মাথা নিচু করে নিলেন। নগেন বাবু দীর্ঘশ্বাস লুকিয়ে নিয়ে আমার উদ্দেশ্যে বললেন, আপনি বাড়িতেই বসুন ডাক্তারবাবু, সবটাই তো আপনি শুনলেন। একবার গিয়ে দেখে আসি, যদি ওদের কিছু সাহায্য করতে পারি। গিন্নি আপনার জন্য জল খাবারের ব্যবস্থা করেছে, সেই সব খেয়েই বেরোবেন, কেমন? খোকা আপনার ফেরার ব্যবস্থা করে দেবে, কোনো অসুবিধা হবে না আপনার। কিন্তু আমি এই মুহূর্তে আপনার কাছে থাকতে পারবো না, তাই আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এমা ছি 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 ছি, এসব বলে আমায় লজ্জা দেবেন না। আর সব শুনে আমার মনেও কেমন একটা খটকা লাগছে। তাই আপনি কিছু মনে না করলে আপনার সাথে আমায় নিয়ে যাবেন? আমার কথায় খানিক অবাক হলেন উনি। বললেন, যাবেন আপনি, কিন্তু আপনার দেরি হয়ে গেলে? সে বিষয়ে চিন্তার কিছু নেই, চলুন যাওয়া যাক। আমার কথায় মৃদু হেসে নগেন বাবু সেই তিনজন ভদ্রলোককে বিদায় জানিয়ে মনীশ বাবুকে বাড়িতে থাকার আদেশ দিয়ে আমায় নিয়ে বেরিয়ে পড়লেন। মেঠো পথ আর সবুজ গাছের ছায়ায় হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞাসা করলাম, গ্রামের মেয়েরা তো সাধারণত বাইরে বেরোয় না, আর যদিও বা বেরোয় তাহলে বাড়ির অন্যান্য সদস্যদের কারোরই চোখে পড়ে না। সেটা বড়ই অদ্ভুত ব্যাপার তো। আমিও সেটাই ভেবেছি, কিন্তু যা কিছু ঘটছে সবটাই আমাদের ভাবনা চিন্তার বাইরে। নানা ধরনের কথা বলতে বলতে একটা বাড়ির সামনে এসে আমরা দাঁড়ালাম। আশেপাশে প্রচুর মানুষের ভিড়, সকলেই
নিজেদের মধ্যে চাপা স্বরে আলোচনা করে চলেছে। নগেনবাবুকে দেখে সেই গুঞ্জন আরও খানিকটা বাড়ল, তবে নগেনবাবু সেসবে কান না দিয়ে ভিড় ঠেলে এগিয়ে গেলেন। উঠোনের মাঝখানে খাটিয়ার ওপর সাদা কাপড়ে আচ্ছাদিত হয়ে শুয়ে রয়েছে একটা নিষ্প্রাণ মেয়ে। কপালে মোটা করে সিঁদুর রাঙানো, চোখে তুলসী পাতা দেওয়া। নগেনবাবু দেহটার সামনে স্থির হয়ে দাঁড়ালেন। ওনার চোখটা আর্দ্র হয়ে উঠল নিমেষের মধ্যে, তবুও দ্রুত নিজেকে সামলে নিলেন। বুঝলাম গ্রামের প্রতিটা মানুষকে উনি অন্তর দিয়ে ভালোবাসেন। ও সবার রক্ত খাবে, সবার রক্ত, কাউকে ছাড়বে না, কাউকে না। ওকে ওকে এক বুক কষ্ট নিয়ে মরতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও সকলকে মারবে, সবাইকে মারবে, অনেক কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, তারপর মারবে। যেমন তুলিকে মেরেছে তেমন আমাকেও মারবে, তোমাদেরকেও মারবে, সবাইকে মারবে, সবাইকে মারবে, মেরে দেবে। কথাগুলো বলে অট্টহাসিতে ফেটে পড়ল বছর 22-এর ছেলেটা। তার চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, মুখটাও কেমন ফ্যাকাশে। বুঝলাম এটাই মৃত মেয়েটার স্বামী সাগর। তার অবস্থা দেখে আর কথা শুনে মনে হলো ওর স্ত্রী যে মারা গেছে সে বিষয়ে ওর কোনো ধারণাই নেই। সেই সাথে মনে হলো ওকে জিজ্ঞাসা করলে অনেক কিছু জানা যাবে। কিছুক্ষণ পরেই তুলির দেহটা দাহর জন্য শ্মশানে নিয়ে যাওয়া হলো। সকল আত্মীয় স্বজন তখন কান্নায় ভেঙে পড়েছে। নগেনবাবু কেবল শান্ত দৃষ্টিতে সবটা দেখতে লাগলেন। বুঝলাম বয়স্ক লোকটার বুকের ভেতর ভারী পাথরের সমান কষ্ট ও দুঃখ জমে রয়েছে, কিন্তু কিছুতেই কিছু প্রকাশ করতে পারছেন না। এদিকে বাড়ির লোক সংখ্যাও কমে এসেছে। সবাই দাহ কাজের জন্য শ্মশানের দিকেই গেছে। ওই বাড়িতে পড়ে রয়েছেন কেবল একজন বৃদ্ধা, সম্ভবত তিনি সাগরের মা। দুজন বিবাহিতা মহিলা, সাগর আর নগেনবাবু। নগেনবাবু তখনও দাওয়ায় চুপ করে বসে রয়েছেন। আমি আর ওনাকে বিরক্ত না করে ধীর পায়ে সাগরের পাশে বসলাম। এতক্ষণও যে পাগলামিটা করছিল সেটা তখন থেমে গেছে। কেবল নিশ্চুপ হয়ে একটু আগে যেখানে তুলির দেহটা রাখা ছিল সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি ওর পাশে বসে আলতো করে কাঁধে হাত রাখতে ও আমার দিকে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে আমায় শক্ত করে জড়িয়ে ধরল। ওর এমন কাণ্ডে আমি সহ বাকি সকলেই হতভম্ব হয়ে গেলাম। নগেনবাবু তখন আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আসলে এতক্ষণ যে ছেলেটা পাগলের মতো প্রলাপ বকছিল, অট্টহাসি হাসছিল, তাকে এমন কান্নায় ভেঙে পড়তে দেখে চমকে যাওয়াটাই স্বাভাবিক। আমি ধীরে ধীরে ওর পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর আর কান্নার শব্দ না পেতে আমি ধীরে ধীরে ওকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দেখলাম ও এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম, ঠিক আছো তুমি? সে উত্তর দিল না, কেবল মাথা নেড়ে হ্যাঁ বলল। কাল রাতে কি হয়েছিল আমাদের বলবে? আমার এই কথায় কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে থেকে আবার অট্টহাসিতে ফেটে পড়ল। সঙ্গে সঙ্গে নিজের চুলের মুঠি শক্ত করে ধরে মেঝেতে পড়ে জল ছাড়া মাছের মতো ছটফট করতে লাগলো আর বলতে লাগলো,
আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু জানি সেও কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, সবাইকে মারবে, সবাইকে মারবে। হয়েছে, ওইখানে বসে রয়েছে, হয়েছে, ওই 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 যে বসে রয়েছে। আম গাছের একটা ডালের দিকে নির্দেশ করে বারবার এই একই কথা বলতে লাগলো। কিন্তু আমরা সবাই সেদিকে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। প্রায় আধ ঘন্টা ধরে একই কথা বলতে বলতে মেঝেতে নেতিয়ে পড়ল সাগরের দেহটা। আমি আস্তে করে ওর গায়ে হাত দিয়ে দেখলাম ছেলেটার ধুম জ্বর। সঙ্গে সঙ্গে আমার ডাক্তারি ব্যাগ থেকে একটা ওষুধ বের করে খাইয়ে দিলাম। এরপর ওকে শুইয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তা ডাক্তারবাবু, কি বুঝলেন? এই বিকারের কোনো চিকিৎসা হবে কি? সুস্থ করে তোলা যাবে ওদের? আমি নিশ্চুপ হয়ে রইলাম। তারপর বললাম, যত তাড়াতাড়ি পারেন গ্রামে যজ্ঞটা সেরে ফেলুন। উনি আমার কথায় মাথা নেড়ে সম্মতি জানালেন। সেদিন বাড়ি ফিরে এলেও আমার মনে কেবল ওই গ্রামে ঘটা ঘটনার কথাগুলো বারে বারে ফিরে আসতে লাগলো। একবার ভাবলাম নগেনবাবুর বাড়ি থেকে ঘুরে আসি, কিন্তু এদিকে দুদিন ধরে চেম্বারে রোগীদের প্রচণ্ড ভিড়, তাদের ফেলে তো আর যাওয়া যায় না। আর এদিকে নগেনবাবুর তরফ থেকেও কোনো কিছুর বার্তা নেই। দুদিন ধরে টানাপোড়েনের মধ্যে দিয়ে কাটলেও বৃহস্পতিবার সকালে উঠে মনস্থির করে ফেললাম যে স্নান সেরে নগেনবাবুর গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। কিন্তু ভাগ্যে তা ছিল না। অন্য একজন রোগী বেশ অসুস্থ হয়ে পড়ায় তাদের বাড়িতে রওনা দিতে হলো। যখন সেখান থেকে বেরোলাম ঘড়ির কাঁটায় 12টা। মনের ভেতরটা সকাল থেকেই কেমন একটা খচখচ করছে। তাই আর কোনো কিছু না ভেবে বাড়ি ফিরে স্নান সেরে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। প্রায় 30-40 মিনিট পর যখন গরুর গাড়ি করে গ্রামে প্রবেশ করলাম, দেখলাম গ্রামটা কেমন যেন ফাঁকা ফাঁকা, কোথাও মানুষজন নেই। চারপাশটা এমন শুনশান দেখে মনের মধ্যে একটা ভয় বাসা বাঁধতে শুরু করলো। আরও কিছুটা এগোতে দেখলাম কয়েকজন লোক শ্মশানের দিক থেকে ফিরছেন। তাদের দেখে আমি গাড়ি থামাতে বলে দ্রুত গাড়ি থেকে নেমে ওনাদের সামনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ একজন আগন্তুককে দেখে ওনারা প্রথমে চমকে গেলেও আমি সেসব গ্রাহ্য না করে জিজ্ঞাসা করলাম, গ্রামে যজ্ঞ হওয়ার কথা ছিল, সেটা সম্পূর্ণ হয়েছে? আমার প্রশ্নে ওনাদের মুখে ভয়, বিরক্তি সব মিলিয়ে একটা অদ্ভুত প্রতিক্রিয়া ফুটে উঠল। ওনাদের মধ্যে একজন বললেন, যজ্ঞে যে পুরোহিত ছিলেন তিনি মারা গেছেন, আর যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই যজ্ঞ করা হচ্ছিল সেই মেরেছে পুরোহিতকে। এবার সে একে একে আমাদেরও মারবে, গ্রামের কেউ বাঁচবে না, কেউ না। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ওনারা সামনের পথ ধরে এগিয়ে চললেন। আমি নিজেও কিছুক্ষণ স্থানুর মতো দাঁড়িয়ে থেকে ব্যাপারটা বোধগম্য করার চেষ্টা করছিলাম। তখনই গাড়ির চালক হাঁক দিয়ে বললেন, বাবু তাড়াতাড়ি চলেন, এই জায়গা সন্ধ্যের পর মোটেও ভালো না। বিকেলের আলু থাকতে থাকতে আপনাদের পৌঁছে দিয়ে আমি ফিরে যাব। ওনার কথায় ধ্যান ভাঙল আমার। গরুর গাড়িতে চড়ে বসতেই উনি কিছুক্ষণের মধ্যে নগেনবাবুর বাড়িতে আমাকে পৌঁছে দিয়ে নিজের পাওনা বুঝে উল্টো পথে ফেরার জন্য রওনা দিলেন। আমি বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কিন্তু কোথাও কেউ নেই। বাড়ির সামনে দাঁড়িয়ে বুঝলাম এরকম হুট করে এখানে এসে পড়াটা
মোটেও ঠিক হয়নি। তাছাড়া বাড়ির ভেতর থেকেও কোনো শব্দ আসছে না, সদর দরজাটাও বন্ধ। কি মনে হতে আমি শিকল ধরে পরপর দুবার ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। দেখলাম নগেনবাবু মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছেন। দুটো রাতের মধ্যেই ওনার চেহারা একেবারে বদলে গেছে। চোখগুলো কোটরে ঢুকে গেছে, চোখের তলায় অনিদ্রার ফলে গাঢ় কালি পড়েছে, গালগুলো চুপসে গেছে। আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে উনি খসখসে গলায় বললেন, বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে আসুন। এই বলে নিজে দরজা থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে আমাকে ভেতরে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। আমি বিনা বাক্য ব্যয় বাড়ির ভেতরে প্রবেশ করলাম। উনি কাঠের চেয়ার টেনে আমায় বসতে দিলেন, নিজেও আর একটা চেয়ার টেনে বসলেন। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আমি পারলাম না, জানেন, আমি কিছুতেই বাঁচাতে পারলাম না পুরোহিতকে। আমি যে কত বড় অক্ষম আজ বুঝলাম। এই গ্রামের মোড়ল হওয়ার যোগ্যই নই আমি। যেখানে একজনের প্রাণ বাঁচাতে পারলাম না, যাকে আমি এই বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যজ্ঞ করতে বললাম, তারই কিনা আমার চোখের সামনে মৃত্যু ঘটল। কিন্তু আমি কিছুই করতে পারলাম না। শুধু সবটা চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। ঈশ্বর, তাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করতে পারলাম না। ভগবান, আমার মৃত্যু হয় না কেন? আমি তো চাই আমার প্রাণের বদলে গ্রামের সব কটা মানুষ বেঁচে যাক। ওই শয়তানিটা আমার প্রাণ দেয় না কেন? শুধু বাকি লোকেদের দিকেই ওর চোখ ওর। কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন উনি। আমাদের কথার মাঝে মনীষ বাবু এসে দাঁড়িয়েছেন। উনি নগেনবাবুর পিঠে হাত দিয়ে বললেন, শান্ত হও বাবা, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। এমনিতেই তোমার শরীরটা ভালো নেই, আর যা কিছু হচ্ছে তাতে তো তোমার কোনো হাত নেই। বরং এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, কিন্তু দিন শেষে তুমিও তো একজন রক্ত মাংসের মানুষ, তোমাকেও তো শরীরের খেয়াল রাখতে হবে। ডাক্তারবাবু, আপনি একটু বোঝান ওনাকে। আমাদের কথার মাঝে নগেনবাবুর স্ত্রী আমাদের সকলকে চা দিয়ে গেলেন। আমি নগেনবাবুর একটা হাত শক্ত করে নিজের হাতের মধ্যে নিয়ে বললাম, আপনার এই বিপদ থেকে মুক্তি পেতে আমি সাহায্য করব। জানি না কতটা কি পারবো, কিন্তু আমার সবটা দিয়ে আমি সাহায্য করব। না না ডাক্তারবাবু, একদম নয়। ও আপনাকেও ছাড়বে না। আর আমার দেহে প্রাণ থাকতে আমি আর কারোর কিছু হতে দেব না, কিছু হতে দিতে পারবো না। আচ্ছা, বেশ শান্ত হন। আগে আমাকে বলুন কি হয়েছে বলুন। আমি যাওয়ার পর থেকে এখানে কি ঘটেছে? আপনি যাওয়ার পরের দিনই পুরোহিত মশাইয়ের সাথে আবার আলোচনায় বসি। আগের কথা মতোই গ্রামের কালী মন্দিরে যজ্ঞের ব্যবস্থা হয়। যজ্ঞের জন্য যা যা উপকরণ তিনি বলেছিলেন সব কিছুই আগের দিন মন্দিরে জোগাড় করে আমি রেখে আসি। এই যজ্ঞে কোনো কিছুর খামতি হোক সেটা আমি চাইছিলাম না, তাই সবটাই নিজের হাতে করে গুছিয়ে এসেছিলাম। কিন্তু ভবিতব্য তো অন্য কিছুই ছিল। আজ সকালে উঠে থেকেই মনের ভিতরটা কেমন যেন আনচান করছিল। সকাল সকাল স্নান সেরে গিন্নিকে নিয়ে ছুটলাম মন্দিরের দিকে, কারণ আমি জানতাম পুরোহিত মশাই সকাল সকালই মন্দিরে আসেন, মায়ের পুজো করেন। তাই ওনার সাথে দেখা করবার জন্য তাড়াতাড়ি পা চালিয়ে মন্দিরের দিকে এগোতে থাকি। কিন্তু মন্দিরে পৌঁছে দেখি শুধু মাসি রয়েছেন। উনি ওই মন্দিরে সকাল বিকাল মুছে দিয়ে যান। ওনাকে পুরোহিত মশাইয়ের কথা জিজ্ঞাসা করতে জানালেন যে উনি এখনো এসে পৌঁছাননি। এবার বুকের ভিতরে ভয়টা
আরো বেশি চেপে বসলো। যেন মনে হচ্ছিল কেউ আমার গলাটা শক্ত করে চেপে ধরেছে। মনের মধ্যে চাপা আশঙ্কা নিয়ে ছুটে গেলাম পুরোহিতের বাড়িতে। সেখানে পৌঁছে দেখি ওনার ঘরের দরজা হাঁ করে খোলা, ভিতরে কেউ নেই। নিজের অজান্তেই মনের মধ্যে কেউ যেন বারবার বলে যাচ্ছিল, যা খারাপ ঘটবার তা ঘটে গেছে। আমি কয়েকবার ওনাকে হাঁক দিলাম, কিন্তু কারোর কোনো উত্তর নেই। হঠাৎ কি মনে হতে ওনার বাড়ির পিছনে আম বাগানের দিকে কিছুটা যেতেই সামনের দৃশ্য দেখে থমকে গেলাম। আমার সামনে ওই 10 হাত দূরে একটা বড় মোটা আম গাছের ডাল থেকে ঝুলছে ওনার দেহটা। ওনার মুখে ভয়ের ছাপ স্পষ্ট, চোখ দুটো নিজের জায়গা থেকে বেরিয়ে এসেছে, জিভটাও বাইরে বেরিয়ে আছে। সেখান দিয়ে লালা গড়িয়ে পড়ে ঠোঁটের নিচের দিকটা সাদা স্তর পড়ে রয়েছে। ঠোঁট দুটো নীলচে বর্ণ ধারণ করেছে। আমার মনে হতে লাগলো ওনার ঝুলন্ত মৃতদেহটা দেখিয়ে কেউ আমার ওপর ব্যঙ্গের হাসি হাসছে। আমি সেই দৃশ্য দেখে আর বেশিক্ষণ চেয়ে থাকতে পারিনি সেদিকে। তীব্র আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ি। তারপর কি হয়েছে না হয়েছে আমি কিছুই আর জানি না। শুধু জানি ওনার কেউ না থাকায় গ্রামের সকলে মিলে ওনার দাহ কাজ সুসম্পন্ন করেছেন। এর পরেও আপনি বলবেন এই গ্রামের মোড়ল হওয়ার যোগ্যতা আমি রাখি? হ্যাঁ, দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণ আপনার হাতের বাইরে। আপনি যতটা পেরেছেন করেছেন। এখন শান্ত হন, আমি দেখছি সমস্যা থেকে সমাধান পেতে কি করা যায়। কিন্তু তার আগে বলুন, রানীর জ্বর কমেছে? ওষুধে কাজ হচ্ছে? নাহলে ওষুধগুলো বদলে দিতে হবে। আরে ও খোকা, কোথায় আছিস? তাড়াতাড়ি ওপরে আয় বাবা। ও মাগো, দেখো না বৌমা কেমন করছে। কি গো, আছো তুমি? এখানে আসো না একবার। বাবা গো, মরে যাবো আমি। বৌমা কেমন করছে দেখো না। ওনার কথার মাঝে ওপরের ঘর থেকে ভারী কিছু জিনিস পড়ার শব্দ হলো। মনীশবাবু আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। আমি নগেন বাবুর দিকে তাকালাম। উনি মরা মাছের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, শয়তানটা এবার আমার পরিবারকে খাবে। চলুন ওপরে চলুন, সবটাই বুঝতে পারবেন। এই বলে উনি আমাকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে মনীশবাবুর ঘরের সামনে নিয়ে গিয়ে বললেন, ওই যে দেখুন। ওনার কথায় আমি সামনের দিকে তাকাতে দেখলাম রানী চুল এলোমেলো করে দাঁড়িয়ে রয়েছে। মুখটা ঢেকে যাওয়ায় কিছুই দেখা যাচ্ছে না। আমাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রানী হিস হিসে গলায় বলল, এসে গেছিস তোরাও? কি যেন বলছিলিস তুই? আমাকে বিদায় করবি? হ্যাঁ, পারবি না। তোরা কেউ আমায় তাড়াতে পারবি না। ওই পুরোহিত ভেবেছিল আমায় ভাগিয়ে দেবে, কিন্তু আমি ওর প্রাণটাই নিয়ে নিলাম। গ্রামের কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এই বলে রানী নিজের মাথাটা বারবার দেওয়ালে ঠুকতে লাগলো। মনীশবাবু আর নগেনবাবুর স্ত্রী ওকে আটকাতে গেলে রানী 2 হাতে ওদের গলা টিপে ধরে দূরে ধাক্কা মেরে ফেলে দেয়। নগেনবাবুর সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে ওদের মেঝে থেকে উঠতে সাহায্য করলেন। সেই দেখে রানী আবার অট্ট হাসি হেসে বলল, এবারে এক এক করে তোমাদের বাড়ির সবাই মরবে। আর এই যে তুই চলে যায় এখান থেকে, নইলে তুইও মরবি। এতক্ষণ চুপ করে থাকলেও এবার রানীর একটু কাছে গিয়ে শক্ত কণ্ঠে বললাম, কি চাও তুমি? আর কিসের জন্য এখানে এসেছো? আর রানীর দেহটাই বা দখল করেছো কেন? রানীর দেহে থাকা অন্য সত্তা হিস হিসে গলায় বলল, আমি কুমুদিনী,
আমি চাই আমি যে দুঃখ নিয়ে মরেছি সেই দুঃখের দ্বিগুণ তারা পাক। এই যে দেখবে দেখবে কেমন কষ্ট পাচ্ছে। হ্যাঁ, কথাটা বলেই রানীর দেহটা শূন্যে ভাসিয়ে দিয়ে সজোরে আছড়ে ফেলতে লাগলো মেঝেতে। কিন্তু তার আগেই আমি হাত বাড়িয়ে রানীর কপালে রুদ্রাক্ষের মালাটা ছুঁয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মরা মাছের মতো ছটফট করতে লাগলো রানীর দেহটা। তারপর ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল ওর শরীরটা। মনীশবাবু আর নগেনবাবুর স্ত্রী তখনও ভীত সন্ত্রস্ত হয়ে এক কোণে দাঁড়িয়ে রয়েছেন। আমি ওনাদের আশ্বস্ত করে রানীর দেহটা বিছানায় শুইয়ে দিতে বললাম। মনীশবাবু আমার কথা মতো রানীকে যত্ন করে বিছানায় শুইয়ে দিতে আমি কাঁধ থেকে ঝোলা ব্যাগটা নামিয়ে তার থেকে একটা জবা ফুল বের করে ওর মাথায় ছুঁয়ে দিয়ে মনে মনে মন্ত্র পাঠ করে দিলাম। তারপর লাল সুতো দিয়ে তাবিজটা ওর গলায় পরিয়ে দিলাম। এসব ঠাকুরদার কাছ থেকেই শেখা। রানীর ঘুমন্ত মুখটা দেখে মায়া হলো। মেয়েটার সাথে দেখা হলেই দাদা দাদা বলে অনর্গল বকে যেত। সেই মেয়েটাকেই এমন অক্ষত অবস্থায় দেখে মনে মনে রাগ চেপে গেল। মনে মনে ঠিক করলাম, আর যাই হোক ওকে কিছুতেই আর গ্রামের মানুষের ক্ষতি করতে দেব না। রানীর মুখের ক্ষতস্থানগুলো ভালো করে পরিষ্কার করে ওর চারপাশে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে সবাইকে নিয়ে নিচে নেমে এলাম। নগেনবাবুর স্ত্রী তখনও ভয়ে কাঁপছেন। আমি ওনাকে শান্ত হয়ে বসতে বললাম। তারপর নগেনবাবুর দিকে ফিরে জিজ্ঞেস করলাম, কুমুদিনীকে? নগেনবাবু চমকে উঠলেন। সেই সাথে মনীশবাবুও কেমন থম মেরে গেলেন। কি হলো বলুন? দেখুন, এই যে অশুভ শক্তি বা অতৃপ্ত আত্মার কথা বলছেন তা কুমুদিনী নামের কোনো একজনের। আর আপনাদের চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা জানেন। তাই গ্রামের মানুষজনের সাথে নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে বলুন আসলে কি ঘটেছিল কুমুদিনীর সাথে। নগেনবাবু আমার প্রশ্নে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমাদের বাড়িতে আসার আগে একটা বড় বাড়ি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। ওটা হচ্ছে চৌধুরীদের বাড়ি। ওনাদের বাড়ির ছোট বউ ছিল কুমুদিনী। বড় শান্তশিষ্ট লক্ষ্মীমন্ত মেয়ে ছিল সে। কিন্তু ওর স্বামী ছিল একেবারে নেশাখোর। সেটা পানীয়ের দিক থেকে হোক কিংবা নারী সঙ্গ লাভের দিক থেকেই হোক, কোনো কিছুতেই তার না ছিল না। ওর বাবা অবশ্য এই নিয়ে কম কথা শোনাতেন না, কিন্তু গন্ডারের চামড়া ছিল ছেলেটার। গলা পর্যন্ত পানীয় পান করে এসে বিনা কারণেই নিজের স্ত্রীর ওপর অত্যাচার চালাতো। কখনো বা অন্য মেয়ে নিয়ে পানশালায় উঠত। কিন্তু সব অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় যখন কুমুদিনী আর 1 মাসের কন্যা শিশুকে আছড়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে এই অতটুকু শিশুটার রক্ত ছড়িয়ে পড়ে ঘরময়। কুমুদিনী স্তব্ধ হয়ে যায় এই ঘটনায়। তারপর নিজের প্রাণের পরোয়া না করে বিচার চায়। আমিও বলেছিলাম ওর স্বামী অর্থাৎ সুবীরকে ওর নিজের হাতে শাস্তি দিতে পারবে। কুমুদিনী কিছু না বলে সভা ভরা লোকের মাঝেই এলো পাথাড়ি মারতে শুরু করে। কিন্তু সুবীরও চুপ করে থাকার ছেলে নয়। সভা ভরা লোকের সামনে যেভাবে অপমানিত হয়েছিল সেটাই কুমুদিনীকে ফিরিয়ে দিতে রাতের অন্ধকারে চুপি চুপি কুমুদিনী মা বাবাকে হত্যা করে সে পালিয়ে যায়। কুমুদিনী এতগুলো মানুষের মৃত্যু সহ্য করতে না পেরে নিজেও পদ্ম পুকুরে ডুবে আত্মহত্যা করে। আর তার কিছুদিন পরেই ওই পুকুরের পাশে সুবীরের দেহটাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হয়তো নিজের কাছের মানুষগুলোর অপমৃত্যু মন থেকে মেনে নিতে পারেনিও, পারার কথাও না। তাই তারই প্রতিশোধ নিতে ফিরিয়ে এসেছে ও। হয়তো এভাবেই একের পর এক
মানুষকে হত্যা করে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে গিয়ে নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চাইছে ও। আমি থাকতে তা কখনোই হতে দেব না। আমি বুঝতে পারছি কুমুদিনীর সাথে যা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু তাই বলে এটা নয় যে ও প্রতিটা মানুষের জীবন নিয়ে প্রতিশোধের আগুন মেটাবে। সে না হয় বুঝলাম, কিন্তু রানী ঠিক আছে তো? ওর কিছু হবে না তো? ওই কুমুদিনী তো ওর শরীরটা দখল করে আছে। বাকি সবার মতো যদি ওর প্রাণটাও নিয়ে নেয়? মনীশবাবুর কথার উত্তরে আমি শক্ত গলায় বললাম, আমাকে কিছুটা সময় দিন, আমি 2 দিনের মধ্যে যজ্ঞ করব। মনীশবাবু আবারও ভীত কণ্ঠে বললেন, আর কুমুদিনীর আত্মা যদি ওর শরীরে আবার প্রবেশ করে তখন? না না না, ওর কিচ্ছু হতে দেব না আমি। আমার উপর বিশ্বাস রাখতে পারেন। ওকে আমার ছোট বোনের মতো ভাবি আমি, তাই দাদা হয়ে ওর কোনো ক্ষতি আমি চাইব না। সে বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আর ও আপাতত ঠিক আছে, জ্বরটাও কমেছে, শুধু আজকের ক্ষতগুলো একটু ব্যথা দেবে। বাকি বিষয় নিয়ে চিন্তার কিছু নেই। আমার শেষ কথায় ওনারা সকলে চুপ করে রইলেন। রাতে খাবার খেয়ে যখন ঘুমোতে গেলাম তখন 10টা। আমি একাই আমার জন্য বরাদ্দ ঘরে শুয়েছি। তবে শোয়ার আগে মন্ত্রপুত জল সবার ঘরের সামনে ছিটিয়ে এসেছি। আমি জানি কুমুদিনী কোনো না কোনোভাবে এই বাড়ির মানুষগুলোর ক্ষতি করার চেষ্টা করবে। আসলে নিজের জীবনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে না পেরে, বিবাহের পর সুখ না পেয়ে সে অপঘাতে মৃত্যুবরণ করেছিল। তাতেই তার অতৃপ্ত আত্মা শাকচুন্নির রূপ ধারণ করেছিল মৃত্যুর পর। দাদু এতখানি বলে একটু থামলেন। নন্টে বলল, আপনি কি করে জানলেন যে কুমুদিনী শাকচুন্নি হয়েছিল? জানি, কারণ ওর আত্মা যখন রানীর ওপর আধিপত্য বিস্তার করেছিল তখন ওর পা দুটো পেছনের দিকে ঘোরানো ছিল। সেই সাথে সাগর বারবার আম গাছের ডালের কথা বলেছিল। রানীও গাছের দিকে তাকিয়ে কথা বলতো, আর গাছের ডালে শাঁকচুন্নিরাই বসে থাকে। কিন্তু শাঁকচুন্নি কেমন হয়, কি করে হয়, এসব নিয়ে আপনি তো কিছু বললেন না। হ্যাঁ রে, হ্যাঁ, সব বলবো, একে একে সব বলছি। শাঁকচুন্নি শব্দটা এসেছে সংস্কৃত শব্দ শঙ্খচূর্ণি থেকে। সাধারণত একজন বিবাহিত মহিলার আত্মা হিসেবেই একে বর্ণনা করা হয়। এরা হাতে এক ধরনের চুড়ি মানে শাঁখা পরে থাকে, যা আমাদের বাংলায় বিবাহিত হিন্দু মহিলাদের একটি চিহ্ন। তবে হ্যাঁ, শাঁকচুন্নি আর পেতনিকে গুলিয়ে ফেলিস না যেন তোরা। দুটো কিন্তু আলাদা ভূতের ধরন। আগের ভূতগুলো মানে পেতনিরা গাছের ওপর বাস করে এবং এমন লোকেদের আক্রমণ করে যারা তাদের বিরক্ত করতে পারে। এগুলিকে অজেয় বলেও বিশ্বাস করা হয়। শুধুমাত্র সামানবাদী আচার অনুষ্ঠানের মাধ্যমে নির্বাসিত করা যায়। শাঁকচুন্নির কাহিনী হল, অতীতে একজন যুবতী নারী যে একজন সমৃদ্ধ ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু দুঃখজনকভাবে তার স্বামীর দ্বারা তার উপর নিষ্ঠুরতা এবং নির্যাতনের দ্বারা নিপীড়িত হয় এবং শেষ পর্যন্ত তার অকাল মৃত্যু হয়। তারপর তার অতৃপ্ত আত্মা ফিরে আসে শাঁকচুন্নি রূপে। তাদের নিজেদের বৈবাহিক জীবনের কষ্টদায়ক অভিজ্ঞতার ফলে সেই ক্ষোভ মেটানোর তীব্র আকাঙ্ক্ষা পোষণ করে। ফলস্বরূপ সে সন্তুষ্ট বিবাহিত মহিলাদের লক্ষ্যবস্তু করে, যাতে করে অন্যান্য নারীরা বিবাহিত সুখের মায়াকে চিরস্থায়ী করতে না পারে। তাই তাদের রূপ ধরে নানান অসৎ কাজ করে এবং এর ফলে তাদের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এই যে জেনে গেলাম, এবার ঘন্টুকে গিয়ে বেশ করে জব্দ করা যাবে। ভালো হবে ব্যাপারটা। এই না, একদম না, এই সব কাজ একদম করবি না। কাউকে ভয় দেখানো, কাউকে নিয়ে মজা করা, এগুলো একদম ঠিক না। আমি যেন এসব কথা
পরের বার থেকে একদম না শুনি, ঠিক আছে? নীলু মুখটা কাঁচুমাচু করে মাথা নাড়ল। দাদু স্মিত হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর কি হলো? তোরা গল্পের মাঝে একদম এদিক ওদিকের কথা বলবি না, বুঝলি? আমি ভুলে যাই। হ্যাঁ, কি যেন বলছিলাম। হ্যাঁ, সেদিন ওনাদের বাড়িতে একটা ঘরে শুয়ে আছি, এমন সময় মনে হলো রানী আমায় ডাকছে। প্রথমে ব্যাপারটাকে স্বপ্ন ভেবে উড়িয়ে দিলেও কিছুক্ষণ পর ডাকটা তীব্র হলো। এবার আর স্বপ্ন বলে ভুল হলো না। বিছানায় উঠে বসতেই আবারও শুনতে পেলাম ডাকটা আসছে নিচে থেকে। আমি নিজের হাত ঘড়িতে চোখ রাখতে দেখলাম ঘড়ির কাঁটা দুটোর ঘরে। এত রাতে রানী একা বাইরে রয়েছে, কথাটা মাথায় আসতেই ভয়ে শিউরে উঠলাম। ঘরে জ্বলতে থাকা লণ্ঠনটা নিয়ে আর কোনো কিছু না ভেবে দৌড়ে গেলাম নিচে। কোনো মতে দরজাটা খুলে বাইরে বেরোতে দেখলাম রানী আমার দিকে তাকিয়ে হাসছে। কি গো দাদা, দূরে দাঁড়িয়ে রয়েছ কেন? তোমার বোনকে ভুলে গেলে নাকি? হ্যাঁ, সামনে এসো, বোনের সাথে দুটো কথা বলো। কথাগুলো বলে চোখের নিমেষে আমার একদম সামনে এসে ও দাঁড়ালো। হঠাৎ এরকম ঘটনায় আমি সামান্য চমকে উঠে পেছনে সরে গেলাম। ততক্ষণে আমার হুঁশ ফিরেছে। আমি বুঝতে পারলাম যে একটা বড় ভুল করে ফেলেছি, আর সেই ভুল বলে বোঝানোর কথা নয়। আমি এতক্ষণ সকলকে এতবার সাবধান করে শেষ পর্যন্ত নিজে কুমুদিনীর মায়ায় জড়িয়ে পড়ে নিজে মৃত্যুর কাছে এসে ধরা দিয়েছি। আর ব্যাপারটা মনে হতেই আমার সারা শরীর জুড়ে ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। আমি ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার পা দুটোকে কেউ যেন শক্ত করে বেঁধে দিয়েছে, যার কারণে এক বিন্দু নড়াচড়া করতে পারলাম না। এবার রানীর বেশে কুমুদিনী আমার সামনে এসে দাঁড়ালো। আমি তার দিকে চোখ তুলে তাকিয়ে দেখলাম তার চোখে শুধু সাদা অংশটাই রয়েছে, মণির চিহ্ন মাত্র নেই। মুখে অজস্র কাটা ছেঁড়া দাগ, ঠোঁটের কোণ বেয়ে রক্তের বিন্দু বিন্দু ফোঁটা গড়িয়ে পড়ছে গলা দিয়ে। এমন বিভৎস মুখমণ্ডল দেখে আমি চোখ বন্ধ করে নিলাম। তারপর মনে মনে সাহস জুগিয়ে শক্ত কণ্ঠে বললাম, তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি, কিন্তু তাই বলে সেই কষ্টের প্রতিশোধ হিসেবে গ্রামের এক একটা মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেবে? শোনো, দয়া করে তুমি এই গ্রাম থেকে চলে যাও। আমার কথায় সে অট্ট হাসি হেসে বলল, না 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 না, কিছুতেই যাব না। আমি যেই কষ্ট পেয়েছি সেই কষ্ট সবাই পাক। দেখুক সন্তান হারানো, স্বামী সুখ না পেলে কতটা কষ্ট হয়। আমি যেমন কষ্টে জ্বলে পুড়ে মরেছি, তেমনি গ্রামের সব কটাকে মারবো, সবার আগে শেষ করব তোকে। আমার পথে বাধা সৃষ্টি করছিস তুই, তোর জন্যই রানীর শরীর ছাড়তে হলো আমাকে। তোকে কিছুতেই ছাড়বো না আমি, কিছুতেই না। এই বলে নিজের লম্বা হাতটা আমার গলা লক্ষ্য করে বাড়িয়ে দিল, কিন্তু আমার গলা অবধি ওর হাতটা পৌঁছনোর আগে পকেট থেকে এক মুঠো মন্ত্রপুত মাটি ছুঁড়ে দিলাম ওর শরীর লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে বিকট আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল তার শরীরটা। এক সময় ছটফট করতে করতে আপনা আপনি অদৃশ্য হয়ে গেল ওর শরীরটা। আমি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকালাম। আকাশের বুকে ফুটে উঠেছে লক্ষ লক্ষ তারাদের দল। আমি সেদিকে তাকিয়ে কুমুদিনীর কথা, তার ভাগ্যের কথা
ভাবতে লাগলাম মানুষের জীবন বড়ই বিচিত্রময়। মনে মনে স্থির করলাম যাই হয়ে যাক, গ্রামের কারোর কোনো ক্ষতি হতে দেব না। তারপর চারপাশটায় চোখ বুলিয়ে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলাম। রাতে আর ঘুম এলো না। পরের দিন সকাল হতেই নগেনবাবুর সাথে যজ্ঞের আলোচনায় বসলাম। ঠিক হলো সামনের শনিবার পূর্ণিমা তিথিতে যজ্ঞ হবে, আর যজ্ঞ করব আমি নিজে। ঠাকুরদার মন্ত্রের সমস্ত বই আর পাণ্ডুলিপি থাকায় খুব একটা অসুবিধে হবে না। আমি জানি বৃহস্পতিবার থেকে শনিবারের মাঝের দিনগুলোতে কুমুদিনীর আত্মা বারবার আমায় হত্যা করার চেষ্টা করেছে। কখনো বা ছাদের কিনারা থেকে ফেলে দিয়ে, কখনো বা মায়াজালে আবদ্ধ করে। তবে কোনোটাই সম্ভব হয়নি। ওর সমস্ত পরিকল্পনা শুভ শক্তির কাছে হেরে গেছে। কিন্তু আসল গণ্ডগোল বাঁধল শুক্রবার সন্ধেবেলা। ঘড়ির কাঁটা গুটি গুটি পায়ে আটটার ঘরে এগিয়ে গেলেও বাড়িতে মনীষের আগমন হলো না। বাড়ির সকলের চিন্তায় একেবারে যাচ্ছে তাই অবস্থা। নগেনবাবু নিজের উদ্বেগ কমাতে ঘরময় পায়চারি করছেন। ওনার স্ত্রী রানীকে জড়িয়ে ধরে খাটের এক কোণে বসে একভাবে ঠাকুরের নাম জপে চলেছেন। আমি আর বসে থাকতে না পেরে ঘর থেকে বেরিয়ে পড়লাম। নগেনবাবু অবশ্য আসবে বলেছিল, আমি সঙ্গে নিইনি। রাতের অন্ধকারে সারা রাস্তা ফাঁকা, কেউ কোথাও নেই। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছিল শেয়ালের ডাক। আমি মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করে হেঁটে যাচ্ছিলাম পদ্মপুকুরের সামনে। এমন সময় হঠাৎ করে মনে হলো কেউ আমার পেছনে আসছে। কিন্তু আমি জানি পেছনে ফিরলে আমাকে আবার সেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমি যত দ্রুত পা চালিয়ে এগোতে লাগলাম, ততই অনুভব করলাম একটা উষ্ণ নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। কোনো রকমে ঘাটের সামনে এসে দাঁড়াতে লক্ষ্য করলাম মনীষ যন্ত্রচালিতের মতো ঘাটে নামছে। ওর দুটো পায়ে বাঁধা বড় দুটো ইট। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে এগিয়ে গেলাম ওর দিকে। কয়েকবার হাঁক দিয়ে ডাকলাম, কিন্তু কোনো উত্তর এলো না। বুঝলাম কুমুদিনীর মায়ায় আটকে পড়েছে সে। আমি দ্রুত গলা থেকে রুদ্রাক্ষ বের করে ওর কপালে ছোঁয়াতেই নিজের শরীরটা আমার ওপর এলিয়ে পড়ল। সেই সাথে অনুভব করলাম আশেপাশের হাওয়াটা ধীরে ধীরে গরম হয়ে উঠছে। বড় রকমের বিপদের আভাস পেতে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে কোনো রকমে টেনে হিঁচড়ে ওর শরীরটা নিয়ে বাড়িতে প্রবেশ করলাম। ওনার এমন অবস্থা দেখে সকলে ভয় পেয়ে গেলেও সবাইকে সবটা জানিয়ে শান্ত হতে বললাম। সেই রাতটায় সবাই মিলে একসাথেই বসে কাটালাম। দরজায় যেন বারবার থেকে থেকে কড়া নাড়ার শব্দ ভেসে আসছে, আর সেই সাথে ভেসে আসছে করুণ কান্নার শব্দ। সেই শব্দ শুনে মনে হবে এক্ষুনি ছুটে যাই তার কাছে, গিয়ে তার কান্নার কারণটা জিজ্ঞেস করে আসি। তাছাড়া কখনো ভেসে আসছিল নুপুরের শব্দ বা চুরির শব্দ, কখনো বা ভেসে আসছিল শিশুর আর্ত চিৎকার। কিন্তু এসবের কোনোটাই সত্যি নয়, কারণ আমি জানতাম কুমুদিনী নানা রকমভাবে এই যজ্ঞ পণ্ড করার চেষ্টা করে চলেছে। কিন্তু আমি থাকতে সেটা কোনোদিনও হতে দেব না। পরের দিন সকালে যজ্ঞের কাজ শুরু হলো। আগে থেকেই ঠিক করেছিলাম যজ্ঞ হবে পদ্মপুকুরের ঘাটে, কারণ ওখানে কুমুদিনীর বাস। হোমকুণ্ড সাজিয়ে নিয়ে দেখে নিলাম যজ্ঞের জোগাড় ঠিক আছে কিনা, কারণ এই যজ্ঞে একটা কিছু ভুল মানে সঙ্গে সঙ্গে মৃত্যু। একটা মাটির সরায় আতপ চাল, একটা বাটিতে দুধ, অন্য বাটিতে চন্দন বাটা, সিঁদুর গোলা, আরও নানা রকমের জিনিস সাজিয়ে রাখা। পুজো জোগাড় সবটা দেখে নিয়ে
সূর্য দেবতাকে প্রণাম করে যজ্ঞে বসলাম। আমি ছাড়া ওই স্থানে কেউ কোথাও নেই, যদিও আমি সকলকে বারণ করে দিয়েছিলাম যজ্ঞের সময় বাড়ির বাইরে পা না রাখার জন্য। ধাপে ধাপে যজ্ঞ আরম্ভ করতেই বুঝলাম চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে। সেই সাথে বাতাসটা ঘূর্ণায়মান হয়ে নিজের সমস্ত শক্তি আর মনোবল দিয়ে মন্ত্রোচ্চারণের সাথে সাথে যজ্ঞের কাজ এগিয়ে নিয়ে যেতে লাগলাম। কিন্তু অনুভব করলাম আমার শক্তিকে হারিয়ে আরো বেশি শক্তিশালী হয়ে উঠছেও। কিছুতেই তার শক্তির সাথে পেরে উঠছি না আমি। মনে ভয়ের সঞ্চার হলো, কিন্তু কোনো মতেই সেই ভয়কে মনের মধ্যে বাড়তে দিলাম না। ঠাকুরদা সব সময় বলতেন, মনের মধ্যে সব সময় জোর রাখবি। ওনার কথা মনে পড়তেই মনে হলো কেউ আমার পেছনে এসে দাঁড়িয়েছেন, আর তিনি তার হাতটা আমার মাথার উপর রাখলেন। বললে বিশ্বাস করবি না, সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে আলাদা একটা উত্তেজনা অনুভব করলাম। মন্ত্রের উচ্চারণের গতিবেগ বাড়িয়ে দিলাম, কিন্তু পরক্ষণেই শুনতে পেলাম বিকট হাসির শব্দ। সঙ্গে সঙ্গে আমি চোখ খুলে দেখলাম রানী এসে দাঁড়িয়েছে আমার সামনে। ওর গলায় আমার পরানো তাবিজটা নেই। আমি যজ্ঞ ছেড়ে উঠতে গেলে পেছন থেকে একটা টান অনুভব করলাম। বুঝলাম এই যজ্ঞ ছেড়ে এখন কিছুতেই ওঠা যাবে না। যদি উঠি তাহলে মৃত্যু নিশ্চিত। রানীকে খুঁজতে খুঁজতে নগেন বাবু আর মনীষ বাবু দুজনেই উপস্থিত হয়েছে, কিন্তু কেউই নির্দিষ্ট গণ্ডিরেখা পার করে এগোতে পারলেন না। একটা নীলাভ আলো দ্বারা ঘেরা ছিল ওনাদের চারপাশটা। এসবই আমার রক্ষাকর্তা, মানে ঠাকুরদাই করছেন, সে বিষয়ে আমার সন্দেহ রইল না। আমার যজ্ঞ শেষের দিকে এগোতে লাগলো। রানীর ছটফটানি আস্তে আস্তে বাড়তে শুরু করলো। বুঝলাম কুমুদিনীর শক্তি শেষ হয়ে আসছে। সে আমার উপর আঘাত হানতে চেয়েও পারছে না। সেই কারণে প্রচণ্ড রাগের রোষে জ্বলতে লাগলো। রানীর দেহটায় নিজেকে বাঁচিয়ে রাখার একমাত্র পন্থা ভেবে ওর শরীরটা আঁচড়ে ছিঁড়ে নিয়ে হাহাকার করে উঠছিল। চোখের সামনে মেয়েটাকে কষ্ট পেতে দেখলেও মন শক্ত করে পুজোয় মন দিলাম। বাতাসের তীব্র ঘূর্ণিঝড়ে চারপাশ লণ্ডভণ্ড হয়ে গেলেও আমাদের ওপর তার আঁচ এসে পৌঁছতে পারেনি। অবশেষে যজ্ঞের শেষ আহুতি দিতেই রানীর শরীরটা অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। আমি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে শান্তির জল ছিটিয়ে দিলাম ওর গায়ে। তারপর নাড়ি পরীক্ষা করে শরীরের অবস্থা বোঝার চেষ্টা করলাম। বেশ কিছুদিন টানা ওষুধ আর সেবা যত্নে ঠিক হয়ে উঠেছিল রানী। গ্রামেও আর কোনো সমস্যা হয়নি। তবে সেদিন ঠাকুরদা না থাকলে বোধহয় ওই যজ্ঞ সমাপ্ত হতো না। হয়তো আমি নিজেই মৃত্যু পথে পাড়ি দিতাম। কিন্তু ওই যে রানীর কথা বলেছিলে, ওনার গলা থেকে তাবিজটা খুলল কে? আগেকার দিনে সকলে পুকুরে ডুব দিয়ে স্নান করত। সেরকম ভাবেই স্নান করতে গিয়ে কোনো কারণে বাঁধন আলগা হয়ে তাবিজটা জলে তলিয়ে যায়। রানী নিজেও সেটা খেয়াল করেনি, আর কুমুদিনী রাতটা সেই সুযোগই নিয়েছিল। কিন্তু একটা কথা জানিস তো, শুভ শক্তির সামনে অশুভ শক্তিকে একসময় হার মানতেই হয়। সে না হয় ঠিক আছে, কিন্তু এখন কি শাঁকচুন্নির দেখা পাওয়া যাবে? কেন রে, হঠাৎ করে এত শাঁকচুন্নির দেখা পেতে চাইছিস? ওদের নাম বারবার নিলে ওরা কিন্তু সত্যিই এসে হাজির হয়, আর তার উপরে ঘাড় মোটকে দিয়ে ওদের সাথে নিয়ে চলে যায়। তারপর একসাথে গাছের ডালে বসে পা দোলাবি। এরপর তুই যেতে চাস তো ওদের সাথে? না দাদু, আপনি ভুল ভাবছেন। আমি বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। শুধু ওই শাঁকচুন্নিরা গাছের ডালে থাকে, তাই বলছিলাম কি, যদি সময় অসময় দুটো আম বা তেঁতুল পেড়ে দিয়ে যেত,
ভালো হতো, ওকেও ভাগ দিতাম। ভ্যাবলাইয়ের এমন কথায় আর হাসি চেপে রাখতে পারলো না কেউ। সবাই হো হো করে হেসে উঠল। এতক্ষণ আপনারা শুনছিলেন কুমুদিনী, রচনা ইশিকা হাজরা। আজের গল্পপাঠ তথা বুবাইয়ের চরিত্রে ছিল আর্য, গল্পের সূত্রধার এবং ভবানী দাদুর ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল শঙ্খ, অগ্নি, মঞ্জিষ্ঠা, রৌনক, পার্থ, সৌভিক, নীল, রুবিনা এবং তৃষা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আমাদের গল্পগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধবের সাথে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে। নমস্কার, শুভরাত্রি।